এই বলে রৌদ্র মেয়েটার কোমর চেপে ধরতেই অরিন সঙ্গে সঙ্গে রৌদ্রের হাতে নাগাল হতে দূরে সরে দাঁড়ালো। বেচারি দূরে সরতে গিয়ে তার শাড়ির আঁচলটা যে অবহেলায় নিচে গড়িয়ে পড়েছে, সেদিকে কি আর ধ্যান আছে তার? না, নেই তো। থাকলে কি আর অত সহজে রৌদ্রের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারত? লজ্জায় কুপকাত হয়ে যেত না মেয়েটা? অন্যদিকে তাকে এভাবে দেখে রৌদ্রের যেন নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। সে মেয়েটার দিকে নেশালো চোখে তাকিয়ে থেকে বাঁকা হাসলো খানিকটা। মেয়েটাকে আপাতমস্তক পরখ করে ছিপ দিয়ে নিজের শুষ্ক অধৈর্যরা ভিজিয়ে নিল একবার। তারপর কেমন দুষ্টু কণ্ঠে বলল, সাবধান বোঝান, আমি একটা খুললে কিন্তু আমি বাকিগুলো খুলে ফেলবো নিজ দায়িত্বে। অরিন ভ্রু কুচকায়, বোঝার চেষ্টা চালাই রৌদ্রের এমন কথার গভীর অর্থ। সে রৌদ্রের দৃষ্টি খেয়াল করে নিজের দিকে তাকাতেই বেশ বড়সড় একটা ঝটকা খেলো যেন। এ কি, তার শাড়ির আঁচল ওভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে যে? অরিন তৎক্ষণাৎ নিজের অবহেলিত আঁচলটা ফ্লোর থেকে উঠাতে নিলেই তার হাত দুটো চেপে ধরে বাঁধ সাঁধল রৌদ্র। অরিন থামল। রৌদ্রের হাত হতে নিজের হাত দুটো ছাড়ানোর বৃথা চেষ্টা চালাচ্ছে মেয়েটা। এদিকে রৌদ্রের দৃষ্টি অন্য কোথাও। ছেলেটা সেদিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে ঢোকিলছে। থেমে থেমে বলে, থাক না এভাবে। অরিন এবার লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো যেন। মেয়েটার এলোমেলো দৃষ্টি মোটেও স্থির নয় এক জায়গায়। রৌদ্র এবার মেয়েটার ঘাড়ের পেছনে আলতো করে হাত বাড়িয়ে অরিনের মুখটা নিজের একেবারে কাছে নিয়ে এলো। অরিনের গালের উপর নিজের গাল ঠেকিয়ে বলল, I'm losing my control, honey. একটু আদর করি তোকে। অরিন কাঁপছে। বাকশক্তি যেন ফুরিয়ে এসেছে তার। গলায় নেমেছে চিরচেনা শুষ্কতা। মেয়েটা বার কয়েক শুকনো ঢুকিলে কোনো মতে বলল, বাড়িতে অনেক মানুষ ডাক্তার সাহেব, কেউ কিছু টের পেলে? মেয়েটার কথা শেষ হবার আগেই রৌদ্র তৎক্ষণাৎ আলতো করে চেপে ধরে অরিনের গলা। তারপর হাসকি স্বরে বলল, Who the hell cares about that, honey? এটা তোর আমাকে টার্ন অন করার আগে ভাবা উচিত ছিল। তখন যদি ভাবিস নে, তাহলে আমি কেন ভাবতে যাবো এখন? সো কথা না বাড়িয়ে কাছে আয়। বলেই রৌদ্র ছেড়ে দিল অরিনের গলা। তারপর মেয়েটাকে আগ বাড়িয়ে ফ্লোরে শুইয়ে দিল সে। পরক্ষণেই নিজেও অরিনের পাশে শুয়ে এক হাত উঁচিয়ে সেথায় মাথা ঠেকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। অরিন নিজের মুখটা অন্যদিকে ঘোরায়। রৌদ্র তখন আলতো হেসে অরিনের থুতনিটা ধরে তাকে আবারও নিজের দিকে ঘোরায়। তারপর শান্ত কণ্ঠে বলে, এমন করছিস কেন জান বাচ্চা? আমাকে ভালো লাগছে না তোর? অরিন তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে খানিকটা। নিজের সাফাই দেওয়ার সুরে বলে ওঠে, এই না না না, আপনি ভুল ভাবছেন। আমি আসলে... তার কথার মাঝে রৌদ্র এসে আলগোছে দখল করে নিল মেয়েটার নরম অধর যুগল। তার হাত দুটো সঙ্গে সঙ্গে নেমে গেল মেয়েটার কোমরের কাছে। সেথায় আলতো করে চেপে ধরেই মেয়েটার ওষ্ঠপুটে গভীর চুম্বনে লিপ্ত হলো রৌদ্র। প্রথম দিকে আলতো পরে সেঁকে দিলেও পরবর্তীতে তা হয়ে উঠেছে তীব্র। রৌদ্র ডেসপারেটলি মেয়েটার ওষ্ঠপুট টেনে নিচ্ছে নিজের মাঝে। অরিন হয়তো নিজেকে আর সামলাতে না পেরে ছেলেটাকে সরিয়ে দিতে চাইছে, অথচ রৌদ্র সে তো ছাড়ার নামগন্ধটিও নিচ্ছে না। সে ধীরে ধীরে অরিনের ঠোঁটের উপর আলতো করে দাঁত বসায়। তারপর সেথায় আবারও নিজের জিভের পরশ দিয়ে মাতিয়ে তুলল বেপরোয়া ছেলেটা। অরিনের হাত দুটো ধীরে ধীরে উঠে এলো রৌদ্রের ঘাড়ে এবং পিঠে। অরিন রৌদ্রের চুলগুলো খানিক চেপে ধরতে তক্ষুনি দরজার উপাস থেকে কড়া নাড়বার শব্দ ভেসে আসে। হঠাৎ এহেন শব্দে থামল দুজনে। ওষ্ঠপুট ছেড়ে দিয়ে এক অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরই মধ্যে আবারও দরজার উপাস থেকে ভেসে আসে জুবাইদা বেগমের কণ্ঠধ্বনি, অরি মা, গেটটা খোলতো। অরিন ভয়ে ভয়ে শুকনো ঢুকিল পরপর। রৌদ্রের দিকে চাইল ভীতু চোখে, অথচ রৌদ্রের চোখে মুখে নেই কোনো ভয় কিংবা সংশয়। সেথায় লেপ্টে আছে একরাশ দুষ্টুমির ছাপ। রৌদ্র তৎক্ষণাৎ কথা না বাড়িয়ে মেয়েটার কণ্ঠদেশে মুখ গুজে দিল। অরিন কেঁপে ওঠে খানিকটা। রৌদ্রের ঘাড়ে আঙুল দাবিয়ে বলে ওঠে, বড়মা ডাকছে, কি করব এখন? রৌদ্র মেয়েটার কণ্ঠদেশে মুখ গুজিয়ে নাক ঘষতে লাগলো। দুষ্টু কণ্ঠে বলল, ক্রিসমাস করো হানি। কথা না বলে তার উল্টে পাল্টে ভেবে বসবে। অরিন অবাক হয় এমন কথায়। সে রেসপন্স করবে মানে? পরক্ষণই মেয়েটার মনে পড়ে এটা তো তারই রুম। এমন সময় দরজার ওপাশ থেকে আবারও ডেকে ওঠেন জুবাইদা বেগম। কি রে মা, দরজাটা একটু খোল না সোনা। অরিন ভয়ে ভয়ে গলা উঠিয়ে জবাব দিল, জি বড়মা, কিছু বলবে? ঠিক তখনই রৌদ্র মেয়েটার পিঠ খামচে ধরে। হঠাৎ আক্রমণে খানিকটা চেঁচিয়ে ওঠে অরিন। পরক্ষণে নিজের করা বোকামিতে মুখের উপর হাত দিয়ে চেপে ধরে মেয়েটা। অন্যদিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকা জুবাইদা বেগম ও রাফিয়া বেগম ভরকালেন মেয়েটার এমন চেঁচিয়ে ওঠাতে। তারা কেমন বিচলিত হয়ে দরজার গায়ে কড়া নাড়িয়ে বলে ওঠেন, কি রে, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন?
এই গেটটা খোল তুই। অরিন পড়ল এবার মহাবিপাকে। মেয়েটা রুদ্রকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা চালাচ্ছে অনবরত, অথচ ফলাফল শূন্য। রুদ্র এবার মেয়েটার কণ্ঠদেশে দাঁত বসিয়ে দিল মৃদুভাবে। অরিন তৎক্ষণাৎ নিজের মুখের উপর হাত দিয়ে চেপে ধরে। ওদিকে তার মা জেঠিমা দরজার কাছে দাঁড়িয়ে বারে বারে ডেকে যাচ্ছে তাকে। অরিন নিজেকে কিছুটা সময় নিয়ে সামলে বলে, ইয়ে মানে বড়মা, আসলে আমি ড্রেস চেঞ্জ করছি, এখন খুলতে পারবো না। জুবাইদা বেগম কি বুঝলেন কে জানে। পাশ থেকে রাফিয়া বেগম তখন হুট করিয়ে চেঁচিয়ে বলে ওঠে, তাহলে তুই এভাবে চেঁচাচ্ছিলি কেন? অরিন মুখ খুলে জবাব দিতে, অথচ জবাবটা আর দিতে পারল না মেয়েটা। তার আগেই তার ঠোঁট দুটো ফের দখল করে নিয়েছে রুদ্র। অরিন রুদ্রের বুকে দুহাত দিয়ে ঠেলছে, অথচ ছেলেটা এক বিন্দুও নড়ছে না। স্বাভাবিক অরিনের মতো একটা চুনোপুটি কি আর রুদ্রের মতো এমন দামড়া পুরুষের সাথে পেরে ওঠে? কিয়ৎক্ষণ বাদে দরজাটায় ফের সশব্দে কড়া নাড়িয়ে ওঠেন রাফিয়া বেগম। দাঁত কিরমির করে তিনি বলতে লাগলেন, এই মেয়ে, কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা, গায়ে লাগে না তোর? কথার উত্তর দিচ্ছিস না কেন? রুদ্র তখন ছেড়ে দিল মেয়েটার ঠোঁট, সেই সঙ্গে সরে গেল মেয়েটার উপর থেকে। তার কাছ থেকে ছাড়া পেতেই অরিন তৎক্ষণাৎ উঠে বসে। পরক্ষণে দ্রুত কদমে এগিয়ে আসে দরজার কাছে, খানিকটা হাঁপিয়ে উঠে বলে, ইয়ে মা, আমি সত্যি ড্রেস চেঞ্জ করছি, তুমি একটু পরে এসো প্লিজ। রাফিয়া বেগম কান পেতে রেখেছেন মেয়ের ঘরের দরজায়। মেয়ের কথা শেষ হতেই তিনি কেমন ভ্রুকুটি করে সন্দিহান গলায় বললেন, তুই এমন হাঁপাচ্ছিস কেন? ড্রেস চেঞ্জ করছিস নাকি পুরো ঘরে দৌড়াচ্ছিস? ভেচারি অরিন। মায়ের এমন বিচক্ষণ প্রশ্নে এবার কি উত্তর দেবে মেয়েটা? অরিন চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে কথা গোছাচ্ছে বলার জন্য। অমনি তাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরল রুদ্র। মেয়েটার ঘাড়ে নাক ডুবিয়ে নিঃশ্বাস টানতে লাগলো ছেলেটা। এদিকে অরিন কাঁপছে। না, এবার আর রুদ্রের স্পর্শে নয়, বরং মায়ের ভয়ে কাঁপছে মেয়েটা। রুদ্র তখন মেয়েটার উদরে আঙুল স্লাইড করে যাচ্ছে ধীরে ধীরে। এহেন কাণ্ডে অরিনের শরীর যেন অসাড় হয়ে আসার উপক্রম। মেয়েটা মিনমিনিয়ে অনুরোধ করছে রুদ্রকে, প্লিজ থামুন। কিন্তু কে শোনে কার কথা? রুদ্র তো ব্যস্ত নিজের দুষ্টুমিতে। অরিন তখন ফের নিচু করে বলে ওঠে, আপনি এখন না থামলে আমি কিন্তু বলে দেব আপনি এই রুমে। এহেন কথায় দুষ্টু হাসল রুদ্র। মেয়েটার ঘাড় থেকে মুখ উঠিয়ে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, বলে দাও হানি, হু স্টপড ইউ? এহেন কথায় ফোঁস করে নিঃশ্বাস ফেলল মেয়েটা। হয়তো সে বুঝে গিয়েছে এই ছেলেকে কিছু বলেও লাভ নেই। তাই তো মেয়েটা অসহায়ের মতো মুখ করে খানিক গলা উঁচিয়ে বলল, আম্মু, তুমি নিচে যাও, আমি মাত্র 5 মিনিটের মধ্যে আসছি। কথাটা শুনে রাফিয়া বেগম আরও কিছু বলতে উদ্যত হতেই পাশ থেকে জুবাইদা বেগম তার হাত ধরে তাকে থামিয়ে দিলেন। বললেন, থাক না, ও যেহেতু একটু প্রাইভেসি যাচ্ছে তাহলে সেটাই হোক। এর চেয়ে বরং চল আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি। এদিকে মেহ না জানি কি করছে। চল চল আয়। কথাটা বলে আর এক মুহূর্ত সেথায় দাঁড়ালেন না জুবাইদা বেগম। দ্রুত কদমে চলে গেলেন সেখান থেকে। পিছু পিছু রাফিয়া বেগমও চলে গেলেন। অন্যদিকে রৌদ্র তখন মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যেতে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে রৌদ্রের শার্টের কলার টেনে ধরে অরিন। রৌদ্র ঘাড়ে বাঁকিয়ে পেছনে তাকায়, বাঁকা হেসে দুষ্টু কণ্ঠে বলে, থামাস না মেয়ে, থেমে গেলে হয়ে যাবে অনেক কিছু। অরিন হাসলো একটুখানি। রৌদ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে মাথা রাখলো ছেলেটার চড়া পিঠের উপর। তারপর খানিক সময় নিয়ে বলল, হলে হোক। রৌদ্র হাসলো ঠোঁট কামড়ে। অরিনের হাত দুটো নিজের বুকের উপর থেকে নামিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো সে। তারপর অরিনের মাথার পেছনের চুলগুলোকে আলতো করে হাতের মুঠোই পুরে অরিনের মুখটা একটু কাছে টেনে আনলো নিজের। অতঃপর মেয়েটার গোলাপে অধর ছোড়ার উপর আঙুল দিয়ে স্লাইড করতে করতে রৌদ্র কেমন হাসকি স্বরে বলল, কপালে শনি লেগেছে তোর সানশাইন, তৈরি থাক। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না রৌদ্র, চলে গেল অরিনের রুম ছেড়ে। এদিকে তার চলে যাওয়ার পথে হতবাক চোখে তাকিয়ে আছে অরিন। মেয়েটার বুকে উঠেছে প্রলয়ের ঢেউ। মাথায় এসে দাঁড়ালো হাজার খানেক প্রশ্ন। কি বলে গেল লোকটা? তার কপালে শনি লেগেছে মানে? ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছেন বয়োজ্যেষ্ঠরা। ওসমান শিকদার গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে বিস্কুট চুবিয়ে মুখে পড়ছেন একটু একটু করে। কবির সাহেব নিজের ছোটবেলার সুকীর্তি গাইছেন ভীষণ আনন্দের সাথে। সাব্বির সাহেব সামনের টেবিলের উপর থেকে দু একটা আঙুর তুলে মুখে দিচ্ছেন। অন্যদিকে তাশরিক সাহেব তায়েব সাহেবের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। রিহানের বা বাড়ির গৃহিণীদের সঙ্গে রান্নাঘরে বসিয়ে আড্ডা জমিয়েছেন বেশ। আমরিন বেগম এবং মেহনুর বেগমও সায় দিচ্ছেন তাদের সঙ্গে। কিয়ৎক্ষণ বাদেই পায়েস রান্না শেষ হলো রাফিয়া বেগমের। তিনি কাজ শেষ করে সকলের উদ্দেশ্যে বলে ওঠেন,
চলুন সবাই ড্রয়িং রুমে যাওয়া যাক। অগত্যা এমন প্রস্তাবে রাজি হলেন রমণীরা। সকলেই একসঙ্গে হাঁটা ধরল ড্রয়িং রুমের দিকে। রাইসা বেগম এবং মাইমুনা বেগম হাতে দুটো সার্ভিং ট্রে নিয়ে এগিয়ে চলছে ধীরে ধীরে। সবাই যখন আড্ডাতে মশগুল, ঠিক তখনই ড্রয়িংয়ে এসে উপস্থিত হলো রুদ্র। ছেলেটা এসে সকলের সামনে এক প্রকার জোরালো কণ্ঠে বাবাকে ডাক দিয়ে বলল। আব্বু। এহেন ডাকে কথা থামিয়ে ছেলের দিকে চাইলেন কবির সাহেব। হাসিমুখী ইশারায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রুদ্র তখন কোনরূপ ভনিতা ছাড়াই ফটাফট কণ্ঠে বলল, আব্বু, আমি বিয়ে করব। অগত্যা এহেন কথায় যেন মুহূর্তে থতমত খেয়ে বসলেন সকলে। ওসমান সাহেবের চায়ের কাপে অর্ধ ডুবিত হাতখানা সেখানেই থমকে গেল হতবিহ্বলতায়। সাব্বির সাহেব মাত্রই চায়ের কাপে চুমুক বসিয়েছিলেন কোনো রকম, কিন্তু হুট করে রৌদ্রের বলা এহেন কথায় নাকে মুখে উঠে গেল মানুষটার। তাইফ সাহেব খানিকটা এগিয়ে এসে ভাইয়ের পিঠে হাত বুলাতে লাগলেন। তাশরিক সাহেবও দিন দুনিয়া ভুলে হাঁ করে তাকিয়েছেন রৌদ্রের দিকে। অন্যদিকে বাড়ির রমণীরা মাত্র পা রেখেছিলেন ড্রয়িং রুমে। তখনই রৌদ্রের বলা মন সোজা সবটা আবদারে থমকে দাঁড়ালেন সকলে। কিয়ৎক্ষণ বাদে কবির সাহেব খানিকটা গলা খাঁকারি দিয়ে ওঠেন। মুখে সামান্য জোরপূর্বক হাসি টেনে বললেন, হ্যাঁ, বিয়ে তো দেবই বলেছে। এই তো আগামী মাসের। বেচারার মুখের কথাটাও সম্পূর্ণ হতে দিল না রুদ্র। এর আগে এসে মাথা দুদিকে নাড়িয়ে বলে ওঠে, না, হবে না, এত ধৈর্য নেই আমার। আমি কাল গিয়ে অরেকে বিয়ে করব। তোমরা ব্যবস্থা করো। এই পর্যায়ে খানিকটা বিরক্ত হলেন কবির সাহেব। তিনি চোখে মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে কাটকাট কণ্ঠে বললেন, মাথা ঠিক আছে তোমার? একদিনের মধ্যে এত এত ব্যবস্থা কিভাবে হবে? তাছাড়া বিয়েটা তো আর মুখের কথা নয়। সে যাই হোক আব্বু, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি ওকে কালকে বিয়ে করব। বাবা ছেলের অমন বাগবিতণ্ডায় হতবাক সকলে। অনেক মাত্রই বাইরে থেকে এসেছিল, কিন্তু এসেই রোদ ভাইয়ের মুখে এমন কথা শুনে জায়গাতেই দাঁড়িয়ে পড়ল ছেলেটা। হয়তো ভাবছে সে রোদ ভাইয়ের আবার হঠাৎ করে কি হলো। কবির সাহেব বাঁধছেন না কোনো মতে। লোকটা নিজের কথায় এক প্রকার অনড় হয়ে আছে। অন্যদিকে রুদ্রও থেমে যাওয়ার পাত্র নয়। সেও তেরামি করে নিজের কথা এক প্রকার গো ধরে বসে আছে। কিয়ৎক্ষণ চলল দুজনার বাকবিতর্ক। অবশেষে অবস্থা বেগতিক দেখে মাঝখান থেকে ওসমান শিকদার খানিকটা গলা খাঁকারি দিয়ে বললেন, মানে ভাইজান, রাগ করবেন না, আমি একটা কথা বলি। ছেলে যেহেতু মুখ ফুটে চাইছে, তাহলে না হয় বিয়েটা করিয়ে দিন। কথায় আছে না, মিয়া বিবি রাজি তো কিয়া করে গা কাজী। আসলে ব্যাপারটা ওরকমই। অগত্যা বেআইয়ের মুখে এমন কথা শুনে খানিকটা দমে গেলেন কবির সাহেব। তিনি কিছুক্ষণ মুখ গম্ভীর করে বসে রইলেন। তারপর সময় নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, তবে তাই হোক। আগামী সপ্তাহে তোমার। না, আমি কালকেই বিয়ে করব। রোদ, চিৎকার করো না, হার্টে ব্যথা উঠবে পড়ে। আপাতত আমি নিজের বিয়ে নিয়ে কনসেন্ট্রেট হতে চাচ্ছি। তাই এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়লেও আমি কোনো দেখভাল করতে পারবো না বলে দিলাম। ছেলের এহেন লাগামহীন কথায় হতবিহ্বল হয়ে পড়লেন কবির সাহেব। অন্যদিকে বাকিরা মুখ টিপে হাসছেন। ওসমান শিকদার বা টিপে টিপে এসে দাঁড়ালেন স্ত্রীর পাশে। কণ্ঠ খাদে নামিয়ে বললেন, ভেবেছিলাম আমার ছেলেটাই বুঝি বিয়ে পাগল ছিল, কিন্তু এখন আমার সেই ধারণাটা ভুল প্রমাণিত হলো। সামিয়া খাতুন শাড়ির আঁচলে মুখ লুকিয়ে মৃদু হাসলেন। এদিকে রুদ্র আবারও তাড়া দিয়ে বলল, তোমরা বিয়ে করাবে কি না বলো, নয়তো আমি নিজে গিয়ে বিয়ে করে ফেলবো। অগত্যা এমন প্রস্তাব শুনে দাঁত কটমট করে ছেলের দিকে চাইলেন কবির সাহেব। রুদ্র বাবার এহেন দৃষ্টি দেখে ড্যাম কি আর একটা ভাব নিয়ে দাঁড়ালো। কবির সাহেব কটমট করে যেই না কিছু বলতে যাবেন, তখনই পাশ থেকে সাব্বির সাহেব তড়িঘড়ি করে বললেন, ভাইজান থাক না, মেনে যাও ব্যাপারটা। আজ না হয় কাল তো বিয়েটা হতোই, যেটা কয়েকদিন পরে হতো সেটা না হয় দুদিন বাদেই হোক। সকলের এমন মতিগতি দেখে ফুস করে নিঃশ্বাস ফেললেন কবির সাহেব। মাথাটা দুদিকে নাড়িয়ে অবশেষে তিনি ছেলের কথায় রাজি হয়ে বললেন, ঠিক আছে, তোমার কথাই রইল। আগামী পরশু তোমার বিয়ে হবে। কিন্তু আমি তো পরশু বলিনি আব্বু, আমি কালকে বিয়ে করবো বলেছে। এই পর্যায়ে দাঁতে দাঁত চিপে বলতে লাগলেন কবির সাহেব, বিয়ের আগে একটু আধটু হলুদ চোয়াবো না তোমায়, বেয়াদব ছেলে? সব কি তোমার মুখের কথাতেই হবে নাকি? আর একটা কথা বাড়ালে একেবারে আগামী বছর বিয়ে করাবো বলে রাখলাম। যত সব নির্লজ্জ ছেলে ফেলে। ঘর ভর্তি মানুষজন মুখ টিপে হাসছেন এমন কথাই। রৌদ্র মুখ কুঁচকে অন্যদিকে তাকায়। ছেলেটার মুখমণ্ডলে স্পষ্ট অসন্তুষ্টির ছাপ। কৈশে ভেবেছিল কালকেই বিয়ে হবে বেচারার, আর তারপরেই পিচ্চি বউটাকে নির্ভয়ে নিজের কাছে টানবে। কিন্তু না,
তার এত শত আগাম চিন্তা ভাবনাগুলোর উপর যেন এক বালতি জল ঢেলে দিলেন কবির সাহেব। অন্যদিকে আমরিন বেগম হতভম্ব চোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। কিয়ৎক্ষণ বাদেই হতভম্ব মানুষটা মিনমিনে স্বরে ভাইকে এসে জিজ্ঞেস করলেন, ভাইজান, টোটন কি আগে থেকে ওরকে পছন্দ করে? এহেন কথাই ঘাড় বাঁকিয়ে চাইলেন কবির সাহেব। ফোঁস করে নিঃশ্বাস ফেলে গম্ভীর মুখে বললেন, শুধু পছন্দ বলে এক প্রকার পাগলামি শুরু করেছে দুজন একে অপরের জন্য। আমরিন বেগম বুঝদারের ন্যায় মাথা নাড়লেন। রৌদ্রের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসলেন কিছুটা। তখনই রাইসা বেগম আর মাইমুনা বেগম সার্ভিং ট্রে হাতে নিয়ে এগিয়ে এসে সকলকে পায়েস দিতে লাগলেন। তাশরিক সাহেব এক বাটি পায়েস হাতে তুলে উল্লাসের সাথে বললেন, এমন একটা মুহূর্তে এই পায়েসটা যা দরকার ছিল না। যাক, সবাই মিষ্টি মুখ করুন, আমার রোদের বিয়ে বলে কথা। বাকিরা মৃদু হাসলেন এরূপ কথায়। শাহানুর সাহেব পায়েস খেতে খেতে এক পা করে এগিয়ে এসে দাঁড়ালেন রৌদ্রের সামনে। তারপর নিজের বাটিটা থেকে এক চামচ পায়েস তুলে রৌদ্রের মুখের সামনে বাড়িয়ে দিয়ে নিচু কণ্ঠে বললেন, প্রেমের মরা জলে ডোবে না। রৌদ্র হেসে দিল হুট করে। শাহানুর সাহেবও মুখ টিপে হাসছেন ছেলেটার সাথে। রৌদ্র কিছুটা সময় নিয়ে হাসি থামালো। পরক্ষণেই শাহানুরের হাত থেকে পায়েসটা মুখে তুলে নিল আলগোছে। তারপর বলল, রক্ত বলে কথা, বড়রা যেভাবে যাবে ছোটরাও তো সেভাবে যাবে, তাই না? এহেন বাক্যে শব্দ করে হাসতে লাগলেন শাহানুর। তিনি হাত বাড়িয়ে রৌদ্রের কাঁধ চাপড়ে বাহবা দিয়ে বললেন, দ্যাটস লাইক এহসানস বয়। রৌদ্র কাঁধ উঁচিয়ে তুলল খানিকটা। হাত দিয়ে নিচের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে খানিক গুছিয়ে নিয়ে বেশ ভাবের সাথে বলল, ইনডিড। শাহানুর সাহেব সম্মতিতে মাথা ঝাঁকালেন। অন্যদিকে তায়েব সাহেব হাতে পায়েসের বাটি নিয়ে তাশরিক সাহেবের পাশে এসে বসলেন। তারপর হুট করেই কোনোরূপ বলা কওয়া ছাড়াই তাশরিক সাহেবের বাটি থেকে নিঃশব্দে এক চামচ পায়েস তুলে মুখে পুরে নিলেন। তাশরিক সাহেব অন্যদিকে তাকিয়ে মেহনুর বেগমের সাথে কথা বলছিলেন। এই ফাঁকেই তায়েব সাহেব করে বসলেন কাণ্ডটা। ঘটনাটা তাশরিক সাহেব টের না পেলেও মেহনুর বেগম সরু চোখে দেখেছেন সবটা। তিনি তখন হুট করেই তাশরিক সাহেবকে খানিক জোর গলায় বলে ওঠেন, তোষু ভাই, তোমার বাটি থেকে সেজো ভাই পায়েস তুলে খেয়েছে, এখন তোমার ভাগে কম পড়ে গেল না? কথাটা শোনা মাত্রই তড়াক করে পাশে ফিরলেন তাশরিক সাহেব। তায়েব সাহেব কাচুমাচু করে খালি চামচটা মুখে নিয়ে বসে আছেন। এবার কি বলবেন তিনি? মেহনুরকে চোখ দিয়ে বেশ কবার সতর্ক করলেও মেয়েটা যেন কোনো বারণই শুনল না তার। আর কেনই বা শুনবে? বেহুটা যে তার তোষু ভাইয়ের বিরাট ভক্ত। এ কথা একটু পায়েসের লোভে পড়ে কিভাবে ভুলে গেলেন তিনি? কিয়ৎক্ষণ বাদেই তাশরিক সাহেব চোখ দুটো কেমন সরু করে নিয়ে ঠেস মেরে বললেন, কি গো সেজো ভাই, এই বয়সে এসে এসব কি করছো তুমি? কই, তুমি ছোট ভাই বোনদের আরো নিচ থেকে বাড়িয়ে বাড়িয়ে দিবে, কিন্তু তা না করে তুমি কিনা আমাদের থেকে লুকিয়ে ছুরিয়ে খাচ্ছ। ওহ, আমি এই অনাচার মানব না। দাও, ফেরত দাও আমার পায়েস। এ পর্যায়ে তায়েব সাহেব খানিক ঢোক গিললেন। মুখ থেকে খালি চামচ বের করে এনে তাশরিক সাহেবকে দেখিয়ে কেমন অপরাধী সুরে বললেন, ওইটা তো পেটে চালান হয়ে গেছে তোষু। তাশরিক সাহেব ভ্রু কুঁচকায় আর চোখে তাকায় তায়েব সাহেবের বাটিতে। তা দেখে তায়েব সাহেব তড়িঘড়ি করে নিজের হাতের বাটিটা সরিয়ে নিলেন অন্য পাশে। গম্ভীর মুখে বললেন, এই তুই এদিকে তাকা, আমার বাটিতে নজর দিবি না, খবরদার। এবার যেন তেতে উঠলেন তাশরিক সাহেব। তিনি নিজের হাতের বাটিটা মেহনুরের হাতে দিয়ে তায়েব সাহেবের দিকে এগিয়ে আস্তে আস্তে বললেন, আমারটা খাওয়ার সময় মনে ছিল না তোমার, এখন তোমারটাও খেয়ে ফেলবো আমি। তাহলেই শোধবোধ। দাও, এদিকে দাও। এদের দুজনার এহেন কাণ্ড দেখে উপস্থিত সকলেই হাসছেন এক মনে। কবির সাহেব শান্ত চোখে তাকিয়ে আছেন নিজের ভাই বোনদের দিকে। এভাবেই তো পুরো পরিবারটাকে আগলে রাখার কথা দিয়েছিল সে, তার মৃত্যু পথযাত্রী মাকে। কবির সাহেবের চোখ দুটো আপনা আপনি ভিজে উঠেছে খানিকটা। অদূরে দাঁড়িয়ে সবটাই আর চোখে পরখ করল রৌদ্র। সে তৎক্ষণাৎ কেমন দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুটা গলা উঁচিয়ে আহত সুরে বলতে লাগলো, আহা,
কই ভাবলাম কালকে বিয়েটা করতে পারবো, কিন্তু না, 4 আঙুলের কপালে আমার এত সুখ কি আর সয়? ধুর। ছেলের মুখে অমন কথা শুনে মুহূর্তেই ইমোশনাল ভাবটা কেটে গিয়ে রণমূর্তি ভাব এসে ছেয়ে গেল কবির সাহেবের মুখ জুড়ে। তিনি তড়িৎ শক্ত চোখে তাকালেন ছেলের দিকে। বাকিরাও এখন চুপ করে গেলেন রৌদ্রের এমন বাক্যে। মুহূর্ত ব্যয়ে কবির সাহেব কেমন কর্কশ গলায় বলে ওঠেন, মুখে লাগাম টানো নির্লজ্জ ছেলে। এইটুকু বয়সে এতটা বিয়ে পাগল ছেলে পেলে হয়তো এর জীবনে আজ প্রথম দেখলাম আমি। বাবার কথা শেষ হবার পর মুহূর্তেই রৌদ্র কেমন অবুঝের মতো বলতে লাগলো, এইটুকু বয়স কই আব্বু? গুনে গুনে 3 শেষ হতে চললো আমার। বিয়ের বয়স তো সে কবে হয়ে গেছে। তুমি তো এতদিন সদয় ছিল না আমার উপর, নইলে এতদিনে হালি হালি গ্যাদা লেদার বাপ হয়ে যেতাম আমি। এহেন কথায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলেন কবির সাহেব। তার কথার পিঠে ছেলেটা যে এমন লাগামহীন কথা বলে বসবে তা যেন ঘুণাক্ষরেও ভাবেননি তিনি। এদিকে রৌদ্রের কথা শোনা মাত্রই নাকে মুখে উঠে গিয়ে যাচ্ছে তাই অবস্থা সাব্বির সাহেবের। তায়েব সাহেব এবারেও এগিয়ে এলেন ভাইয়ের কাছে। আলতো করে হাত দিয়ে মালিশ করতে লাগলেন ভাইয়ের পিঠ। মানুষটার ঠোঁটের কোণে স্পষ্ট মুচকি হাসির রেশ। ওদিকে তাশরিক সাহেব হতভম্ব চোখে রৌদ্রের দিকে তাকিয়ে আছেন। মানুষটার হাত থেকে খালি চামচটা অবহেলায় গড়িয়ে পড়েছে ফ্লোরে। মাইমুনা বেগম দাঁতে জিভ কেটে তৎক্ষণাৎ সরে গেলেন সেখান থেকে। জুবাইদা বেগম শাড়ির আঁচলটা খানিক টেনে টুনে সেথায় মুখ লুকিয়ে হাসছেন। রাফিয়া বেগম এদিক ওদিক তাকিয়ে নিজের লজ্জালু ভাবটা কমানোর বৃথা চেষ্টা চালাচ্ছেন। তিনি তো ভেবেছিলেন তার রৌদ্রটা বড় শান্তশিষ্ট গম্ভীর মেজাজের সুপুরুষ, কিন্তু এখন এ কোন রৌদ্রকে দেখছেন তিনি? ছেলেটা কেমন হুট করে নির্লজ্জের নাম লেখাচ্ছে মনে হচ্ছে। অন্যদিকে অনিক তো ছুটে পালিয়েছে সেই কখন। ছেলেটা আবার ভারী লজ্জালু কিনা। প্রায় মিনিট 2 লাগলো কবির সাহেবের নিজেকে সামলাতে। তিনি নিজেকে সামলেই দাঁতে দাঁত চেপে ছেলের দিকে তাকিয়ে বলে ওঠেন, বেয়াদব হচ্ছ দিন দিন। এত বিয়ে বিয়ে করছো কেন তুমি? দুনিয়ায় কি প্রথম তুমি বিয়ে করবে নাকি? হ্যাঁ, যত সব নির্লজ্জ কথাবার্তা। তোমাদের বয়সে থাকতে আমরা তো বিয়ের কথা শুনলেই লজ্জা পেতাম, আর তুমি কি না। কবির সাহেবের কথাটাও পুরোপুরি শেষ হতে দিল না রৌদ্র। সে তৎক্ষণাৎ পেছনে ফিরে চলে যেতে যেতে বলতে লাগলো, আগের দিন বাঘে খেয়েছে আব্বু, সে কথা এখন তোর লাভ নেই। তাছাড়া আমি পুরুষ মানুষ, পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? ভারী আশ্চর্য কথাবার্তা। ছেলেটা চলে গেল সিঁড়ি বেয়ে। আর এদিকে পেছনে পড়ে রইল কয়েক জোড়া হতবাক চোখ। কেউ কেউ মুখ টিপে হাসছে তো কেউ কেউ মুখ লুকিয়ে। অন্যদিকে ওসমান শিকদার ভীষণ এনজয় করছেন ব্যাপারগুলো। লোকটা আবার ভীষণ মিশুক স্বভাবের। এই যে কি সুন্দর করে এহসান পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন তিনি। রাত 8:30টা। ড্রয়িং রুমে গোল হয়ে বসেছেন বাড়ির সকলে। প্রত্যেকের হাতে খাতা কলম। কবির সাহেব এবং সাব্বির সাহেব মিলে কনভেনশন সেন্টার বুকিং, রান্না বান্না, বাজার সদাই ইত্যাদির ফর্দ বানাচ্ছেন। তাদেরকে মাঝে মধ্যে এটা সেটা ধারণা দিয়ে সাহায্য করছেন ওসমান শিকদার। তাশরিক সাহেব, তায়েব সাহেব এবং শাহানুর মিলে আত্মীয় স্বজনদের লিস্ট করছেন। খুঁজে খুঁজে নাম লিখছেন সবাই। বিশেষভাবে খেয়াল রাখছেন কেউ যেন বাদ না পড়ে যায়। অন্যদিকে বাড়ির গৃহিণীরা দোতলা ড্রয়িংয়ে বসে মার্কেট করা নিয়ে পুরো দস্তুর ফর্দ কষছেন। প্রত্যেকেই লিখে যাচ্ছেন কে কোনটা কিনবে, কোনটা বাদ রাখবে। রুহি, আহি, মাহি এমনকি পুতুল এবং অরিনও আছে তাদের সঙ্গে। অরিন যখন জানতে পারল কাল বাদেই পরশু তার বিয়ে, মেয়েটা যেন কয়েক দফা হোঁচট খেলো কথাটা শুনে। একে একে 2 মিলিয়ে বুঝে নিল রৌদ্রের বলা তখনকার কথাটার মানে। বাড়ির ছোট সদস্যরা তো বেজায় খুশি বাড়িতে বিয়ে হবে বলে। আহি, মাহি তো নিজ থেকেই লম্বা একটা লিস্ট অ্যাড করে দিয়েছে ইতিমধ্যে। রুহি নিজের দুর্বল শরীরটাকে কোনো মতে টেনে টুনে এনে এসে বসেছে এখানে। যদিও বা রোহান তাকে পুরোদমে আরাম করতে বলে গিয়েছে, কিন্তু তবুও রুহি নিজ থেকেই উঠে এসেছে। কতই বা শুয়ে বসে থাকা যায় শুনি? সেও তো একটা মানুষ, তাই না? রাফিয়া বেগম লিস্টে কিছু একটা টুকছেন। এরই মধ্যে তিনি আর চোখে তাকালেন মেয়ের দিকে। অরিন মাথা নুয়ে বসে আছে জড়সড় হয়ে। মেয়েটার শুভ্র নির্মল মুখখানায় ছেয়ে গেছে রক্তিম আভা। রাফিয়া বেগমের দৃষ্টি নরম হয়ে এলো। তিনি লেখালেখি স্থগিত রেখে মেয়ের পাশে এসে বসলেন।
অরিন একবার চোখ তুলে চাইল মায়ের দিকে, পরক্ষণে নিজের দৃষ্টি সরিয়ে আনতে নিলে রাফিয়া বেগম আলগোছে মেয়েকে বুকে টেনে নিলেন। এদিকে জুবাইদা বেগম সহ বাকিরাও চুপচাপ তাকিয়ে রইল এই মা মেয়ের দিকে। রাফিয়া বেগম নাক টানলেন কিছুটা। মানুষটার চোখ দুটো কেমন হঠাৎ করেই ভরে এসেছে যেন। তিনি আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ধরে আসা কণ্ঠে কোনো মতে বললেন, আমি ভুল বুঝিস না মা, আমি হয়তো রাগের মাথায় সেদিন খুব উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম তোকে। আমি বাকিটা আর বলতে পারলেন না তিনি, হয়তো গলা ধরে এসেছে তার। অরিন এবার মায়ের বুক থেকে ধীরে ধীরে মাথা ওঠায়। মায়ের নির্মল মুখখানার দিকে তাকিয়ে আলতো হেসে বলে, কোনো উল্টাপাল্টা কথা বলনি তুমি আম্মু, বরং আমার চোখে তুমি একজন আদর্শ মা, তাই এখন আর কেঁদো না। রাফিয়া বেগম ভেজা চোখে হাসলেন একটুখানি, তারপর মেয়েটাকে আবারও টেনে নিলেন বুকের মাঝে। এদিকে তাদের এহেন কাণ্ড দেখে আহিমাহি সুর টেনে বলে, আরে তোমরা একা একাই আমার হাঁ করতে থাকবে নাকি? বলি, আমরা তো আছি লাইনে, আমাদেরকে একটু সাইড দাও। কথাটা বলেই মেয়ে দুটো এগিয়ে এসে জাপটে ধরে রাফিয়া বেগম ও অরিনকে। তাদের দেখা দেখি পুতুলও এসে জাপটে ধরল তাদের। ধানমন্ডি লেকের পাথর খচিত পাড়ের ওপর সারিবদ্ধ হয়ে বসে আছে রোহান, অনিক এবং রৌদ্র। লেকের পাড়ে বসে থাকার দরুন কিছুক্ষণ পরপরই তাদের গায়ে এসে ভিড়ছে মৃদু মন্দ ঠান্ডা বাতাস। বছর প্রায় শেষের পথে, হয়তো আর মাস দুয়েক পরেই নেমে পড়বে শীত মৌসুম। রোহান বসে থেকে গুনগুন করে গান গাইছে, সেই সাথে মাঝে মধ্যে তাল মিলিয়ে যাচ্ছে অনেক। ছেলেটাকে আজ যেন বড্ড খুশি খুশি লাগছে। হয়তো প্রিয় মানুষ দুটোর বিয়ে ঠিক হয়ে যাওয়াতেই তার এত খুশি। অন্যদিকে রৌদ্র দুহাত পেছনে হেলিয়ে বসে আছে, তার চোখ দুটো ওই দূর আকাশের চাঁদের পানে। সেথায় সে কল্পনা করে যাচ্ছে তার সানশাইনকে। ওই যে মেয়েটা তার দিকে তাকিয়েই কেমন মিটমিট করে হাসছে, হাত দিয়ে ইশারায় চুপি চুপি কাছে ডাকছে, কি যেন ফিসফিস করে বলতে চাইছে রৌদ্রকে। রৌদ্র আলগোছে মুচকি হাসল, নিজের অনিমেষ দৃষ্টি ফেলল অদূরের চাঁদটার পানে। ঠিক তখনই তার মনে পড়ল অরিনের বলা কথাটা, আপনার ওই বেড়াল চোখ দুটো নিয়ে এভাবে তাকাবেন না ডাক্তার সাহেব, আমার নিজেকে কেমন পাগল পাগল লাগে। কথাটা মনে পড়তেই রৌদ্র হাসল ঠোঁট কামড়ে। পাশ থেকে রোহান ভ্রু কুঁচকায় ছেলেটার এমন আনমনে হাসি দেখে। সে তৎক্ষণাৎ এক হাতে রৌদ্রের কাজ জড়িয়ে সন্দিহান গলায় বলে, কাহিনী কি ডাক্তারবাবু? কাকে মনে করে এমন মুচকি মুচকি হাসছেন আপনি? রৌদ্র স্মিত হেসে রোহানের দিকে তাকায়। রোহানের কাঁধে মাথা রেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল ছেলেটা। পরক্ষণেই নিজের বুকের বাঁ পাশে হাত রেখে কেমন শান্ত কণ্ঠে বলে, এইখানটা জোরে যার বসতি থাকে আমার সানশাইনকে। অনেক মুগ্ধ হাসলো রৌদ্রের অবস্থা দেখে। মাথাটা নিচু রেখে ছেলেটা কি যেন ভাবছে আনমনে। রোহান রৌদ্রের কাঁধ আগলে ধরতে নিলেই রৌদ্র তৎক্ষণাৎ সরে গেল দুহাত দূরে। রোহান ভরকে যায় এমন কাণ্ডে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে রৌদ্রের দিকে তাকায়। খানিকক্ষণ বাদেই রৌদ্র নিচ থেকে বলে ওঠে, ডোন্ট টাচ বাড়ি, আমাকে যাওয়ার অধিকার শুধু আমার সানশাইনের। এমন কথাই অনেক হো হো করে হেসে ওঠে। অন্যদিকে রোহান চোখ দুটো ছোট ছোট করে তাকালো রৌদ্রের দিকে, অতপর কপট ভাব ধরে বলে, আশ্চর্য, তোকে ছুতে বয়েই গেছে আমার। যা ছুলামি না তোরে, তাতে কি? রৌদ্র হাসলো ঠোঁট পিষে। চোখ দুটো আবারও তাক করলো সেই আকাশ পানে। তারপর নিচ থেকেই দাঁড়িয়ে পড়লো ছেলেটা। রোহান অনেক ঘাড় উঁচিয়ে তাকায় তার দিকে। রৌদ্র চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই লেকের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। পেছন থেকে রোহান অনেক বেশ কয়েকবার ডেকেছে তাকে, অথচ ছেলেটাকে দেখো, তার কান অবধি যেন কোনো ডাকি পৌঁছাচ্ছে না। সে সিঁড়ি বেয়ে নামতে নামতেই লেকের হাঁটু অবধি পানিতে নেমে পড়ে। তার পরনের প্যান্টটাও ইতিমধ্যে ভিজে নিয়ে একাকার। রৌদ্র এবার চাঁদের দিকে তাকিয়ে থেকেই হাত দুটো শটান করে দুদিকে মেলে ধরে। ওদিকে পেছন থেকে অনেক এতক্ষণে ভিডিও কল দিয়ে বসেছে তার বনুকে। প্রায় মিনিট খানেক পর অরিন কলটা রিসিভ করতেই অনেক ঠোঁটের উপর হাত ঠেকিয়ে মেয়েটাকে চুপ থাকতে বলে। অরিনও ভ্রুকুচকে ভাইয়ের কথা মতো চুপ করে রইল। পর মুহূর্তে অনেক ফোনের ব্যাক ক্যামেরা অন করে।
ঠিক তখনই অরিন স্পষ্ট দেখতে পায় রৌদ্র লেকে নেমে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এহেন অবস্থা দেখে অরিন হক চকিয়ে ওঠে। বিচলিত হয়ে যেই না কিছু বলতে যাবে অমনি অনেক ফিসফিসিয়ে বলে, চুপচাপ দেখতে থাক বোনো, কথা বলিস না। অগত্যা এমন কথাই চুপ করে গেল অরিন, কিন্তু তার ভেতরকার অস্থিরতা যেন বাড়ছে বই কমছে না। এদিকে রৌদ্র দুহাত ছড়িয়ে চমৎকার হাসছে। কিয়ৎক্ষণ পার হতে সে কেমন গলা উঁচিয়ে বলতে লাগলো, আমার হৃদয়ের সবটা জুড়ে বসবাস করা শ্রেষ্ঠ সুন্দরী নারী, ভালোবাসি তোকে। আমাকে নিজের সঙ্গীন হৃদয় অনুভূতিতে উন্মাদ করে দাও নারী, ভালোবাসি তোকে। আমাকে আর আমার হয়ে থাকতে না দাও অভিমানী নারী, ভালোবাসি তোকে। শুনুন আগে সবাই, আমি ভালোবাসি আমার সানশাইনকে, আমার বউজান মিসেস ইফতেখার এহসান রুদ্রকে। সানশাইন, তুই শুনছিস? ভীষণ ভালোবাসি তোকে আমি, ভীষণ। অরিন ভেজা চোখে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। লেকের আশেপাশে হাঁটতে থাকা শত শত মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছে এই পাগল প্রেমিকের কথাগুলো শুনে। কেউ কেউ তো পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে। অথচ এত এত মানুষের কীর্তিকলাপে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই রৌদ্রের। সে ভেসে আছে নিজের অন্য জগতে। প্রায় মিনিট 5 পর রোহান সিঁড়ি বেয়ে নিচে নামলো কিছুটা। পানিতে না নেমে রৌদ্রকে ডেকে উঠে সে, ভাই এইবার উঠে আয়। রৌদ্র হাসি মুখেই হাত দুটো নিচে নামিয়ে নিল। তারপর ধীরে সুস্থে পানি থেকে উঠে এলো। সিঁড়ি বেয়ে ভেজা শরীরে দৌড়ে উঠতে লাগলো ছেলেটা। পেছন থেকে রোহান হাঁক ছেড়ে বলে, আরে এভাবে দৌড়াচ্ছিস কেন? ওই সম্বন্ধী দাঁড়া। রৌদ্র থামলো না, দ্রুত কদম ফেলে হাঁটতে লাগলো সে। অনিককে পাশ কাটিয়ে চলে যেতে লাগলেই অনিক জিজ্ঞেস করে বসে, কই যাও ভাইয়া? রৌদ্র না থেমেই প্রত্যুত্তর করলো, বউয়ের কথা মনে পড়েছে সমুদ্র সাহেব, সো আই নিড টু গো। রাত 12:30টার কাছাকাছি রৌদ্র বাড়িতে এসেছে অনেক আগেই, কিন্তু এসেছে পর থেকেই তার ছোট্ট বউটাকে এক মুহূর্তের জন্য একা পাচ্ছে না সে। এই নিয়ে বুকে বড্ড কষ্ট ছেলেটার। তারপর তার মা চাচিরা মিলে তার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। না, এই যুদ্ধ অস্ত্রচালিত যুদ্ধ না হলেও এর চেয়েও কয়েক ধাপ বড় কিছু। রৌদ্র বাড়িতে আসতেই তার মা তাকে ডেকে বলে ওঠে, আগামী 2 দিন অরিনের সঙ্গে সকল প্রকার দেখা সাক্ষাৎ বন্ধ তোমার। রৌদ্র যদিও কথা মানতে নারাজ, কিন্তু এবারে যেন তার মা চাচিরাও বরাবরের চেয়ে কঠোর রূপে অবতারণ করেছে। তাদের এক কথা, দেখা সাক্ষাৎ কথাবার্তা যা হবার সব বিয়ের পর হবে। আর রৌদ্র যদি এ শর্ত না মানে তাহলে তারা বিয়ের ডেট পিছিয়ে দেবে। অগত্যা এমন কঠিন বাক্য শুনে আর কথা বাড়ালো না রৌদ্র। বেশি তেড়ামি করে থোড়াই বউটাকে নিজের কাছ থেকে দূরে রাখবে সে। তাছাড়া বউটার সাথে কথা বলে যে মনটাকে হালকা রাখবে তারও তো ওয়ে নেই। কেননা অরিনের ফোনটা যে এখন চুবাইতা বেগমের দখলে। রৌদ্র নিজের রুমে পায়চারি চালাচ্ছে। ছেলেটার মনটা বড্ড অস্থির। এ মুহূর্তে মনটা শুধু তার বউ বউ করছে। এ নিয়ে ঠিক কয়বার যে সে অরিনের ঘরের দরজার কাছ থেকে ফিরে এসেছে তা বলার বাইরে। তার জানা মতে অরিনের রুমে আরও কয়েকজন ঘুমিয়েছে আজকে। এ নিয়েও ভীষণ বিরক্ত রৌদ্র। কেন তার বউজানের সাথে অন্য কেউ ঘুমাবে? হোক সে মেয়ে মানুষ, তাতে কি? ঘুমাতে হবেই বা কেন? প্রায় আধ ঘন্টার মতো পায়চারি চালিয়ে রৌদ্রের অবচেতন মন এবার একটা সোজা সাপটা সিদ্ধান্তে এসে থামল। সেটা হচ্ছে, এখন যেভাবেই হোক তার সানশাইনকে একটাবারের জন্য হলেও তার দেখতেই হবে, না হলে আজ আর ঘুম আসবে না তার। তাই যেই ভাবা সেই কাজ। রৌদ্র পা টিপে টিপে আবারও এসে দাঁড়ালো অরিনের দরজার সামনে। ছেলেটা আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে দরজাটার নবে হাত রাখে। তারপর ধীরে ধীরে নবটা খানিক ঘোরাতেই দরজাটা খুলে গেল নিঃশব্দে। রৌদ্র এবার বিজয়ী হাসল। পুরো ঘর জুড়ে ড্রিম লাইটের নীলাভ আলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সে চুপচাপ পা টিপে টিপে ঘরে ঢুকলো। কিন্তু ঘরে ঢুকতেই যেন বড় সড়ো একটা ঝটকা খেলো ছেলেটা। কেননা বিছানায় শটান হয়ে শুয়ে আছে 3 জন, প্রত্যেকের মুখের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে রাখা। রৌদ্র ভীষণ বিরক্ত হলো। কি দরকার ছিল এভাবে মুখ ঢেকে শুয়ে থাকার? মেয়েটা তাকে এত জ্বালাচ্ছে না। রৌদ্র কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে
অবশেষে পা টিপে টিপে বিছানার মাথার কাছে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে আলতো করে প্রথম ব্যক্তিটির মুখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই মানুষটাকে দেখতে পেয়ে দু কদম পিছিয়ে গেল রৌদ্র। কেননা ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং আমরিন বেগম। রৌদ্র কিছুটা ঢোক গিলে ঠোঁট কামড়ে ধরল। তখনই বিছানার মাঝে শুয়ে থাকা অরিন খানিকটা নড়ে চড়ে এপাশ থেকে ওপাশ ফিরল, যার দরুন তার মুখের উপর থেকে চাদরটাও সরে গেল। রৌদ্র তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল মেয়েটার পায়ের কাছে। কিছুক্ষণ আলতো করে মেয়েটার নুপুর পড়া পায়ের উপর হাত বোলাতেই অরিনের ঘুম হালকা হয়ে এলো। মেয়েটার চোখ কুঁচকে নিজের পায়ের দিকে তাকায়। অমনি পায়ের কাছে রৌদ্রকে দেখতে পেয়ে হকচকিয়ে উঠতে নিলেই রৌদ্র তাকে ইশারায় চুপ থাকতে বলে। অরিনও বাধ্যদের ন্যায় চুপ করে রইল। রৌদ্র তাকে ফের ইশারায় তার কাছে আসতে বলল। অরিন ভয়ে ভয়ে একবার নিজের দুপাশে তাকায়। পরক্ষণেই মাথা নাড়িয়ে রৌদ্রকে না জানাতেই রৌদ্র তখন চোখ গরম করে চাইল তার দিকে। হাত উঁচিয়ে মেয়েটাকে থাপ্পড় দেখিয়ে ইশারায় খাট থেকে নামতে বলে। অরিন এবার পড়ল মহাবিপাকে। সে কিছুক্ষণ বিছানায় বসে দোনামোনা করতে করতে অবশেষে যেই না নামতে যাবে অমনি তার পাশ থেকে নিচু কণ্ঠে আমরিন বেগম বলে ওঠে, তাড়াতাড়ি দেখা করে এসে শুয়ে পড়ো। কথাটা বলেই তিনি ওপাশ ফিরে শুলেন। আর অরিন, সে তো হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। অন্যদিকে রৌদ্র মুখ টিপে হাসছে। বুকের কাছে দু হাত বেঁধে মেয়েটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অরিন লজ্জালু ভঙ্গিতে ধীরে ধীরে খাট থেকে নেমে আসে। রৌদ্র তখন মেয়েটার হাত ধরে এগিয়ে যায় ছাদের দিকে। নিকোষ কালো আধারে ছেয়ে আছে চারপাশ। রৌদ্র অরিনকে নিয়ে এসেছে ছাদে। দূর আকাশের চাঁদটাও লুকিয়ে আছে মেঘের আড়ালে। অরিন মনে মনে ভয় পাচ্ছে কিছুটা। একে তো আধারে ছেয়ে আছে চারপাশ, অন্যদিকে তার ফুপুও টের পেয়ে গিয়েছে সবটা। এখন যদি অন্য কেউ টের পেয়ে যায় তখন কি হবে? অরিনের এহেন ভাবনার মাঝেই রৌদ্র মেয়েটার কোমর আঁকড়ে তাকে নিজের কাছে টেনে আনলো। অরিনের ফোলা ফোলা গালের উপর হাত রেখে আদুরে কণ্ঠে বলল, ভয় লাগছে সানশাইন? অরিন চোখ তুলে চাইল। রৌদ্রের মুখের দিকে তাকাতেই সকল দুশ্চিন্তা যেন ফুরুত করে চলে গেল মেয়েটার। সে আলতো হেসে বলল, আপনি থাকতে আমার কিসের ভয় শুনি? রৌদ্র হাসলো গাল ভরে। মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে দিল সযত্নে। সেখানে ঠোঁট ছুঁয়ে রেখেই বলল সে, মিস ইউ জান বাচ্চা। মিস ইউ ডাক্তার সাহেব। সকাল সকাল ভীষণ ব্যস্ত বাড়ির সকলে। সারা বাড়ি জুড়ে চলছে গায়ে হলুদের সাজ সরঞ্জাম। বাড়ির বাইরে বাগানের পাশে বড় খোলা জায়গাটাই চলছে স্টেজের কাজ। সেই সাথে সাজানো হচ্ছে পুরো এহসান ভিলা। বাড়ির গৃহিণীরা সেই যে রেডি হতে যার যার কামরায় ঢুকেছে, আর তো বেরোনোর নামই নিচ্ছে না। রাতেই হলুদের ছোটখাটো একটা অনুষ্ঠান হবে, সে নিয়ে সে কি ব্যস্ততা সকলের। এখন অবধি মার্কেটে যেতে পারল না কেউ, তাই তো এখন সকলে রেডি হচ্ছে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। শিলপাটার খসখসে শব্দ হচ্ছে পুরো রুম জুড়ে। সেই সাথে ঘরে বাজছে মৃদু শব্দের গান। রৌদ্র ফ্লোরে বসে শিলপাটায় হলুদ বাড়ছে। ছেলেটার পরনে ধূসর রাঙা পুরো শার্টটা হলুদে ছিটে ফোটাই আবৃত। জীবনে প্রথমবারের মতো শিলপাটায় হলুদ বাড়ছে কিনা, এমন তো হবেই। রৌদ্রের হাত দুটো কেমন হলদেটে হয়ে এসেছে, তার পুরো কপাল জুড়ে ঘামের উপস্থিতি। রৌদ্র কাজের ফাঁকে ফাঁকেই হাতের উল্টো পিঠে কপালটা মুছে নিচ্ছে বার কয়েক। ফলাফল স্বরূপ ছেলেটার কপালেও লেপটে গিয়েছে কিছুটা হলুদ। প্রায় ঘন্টা খানেক সময় ধরে রৌদ্র এক প্রকার যুদ্ধ চালাচ্ছে এইটুকুন হলুদ বাড়তে। তবুও ছেলেটার চোখে মুখে নেই কোনো বিরক্তি, বরঞ্চ সেথায় দেখা মিলছে এক অদ্ভুত প্রাপ্তির। মাত্রই গোসল ছেড়ে বেরিয়েছে অরিন। পরেছে একটা কলাপাতা রঙের সুতির শাড়ি। কোমর সমান ভেজা চুলগুলো থেকে চুইয়ে পড়ছে পানি, যার দরুন কোমরের কাছটা ভিজে নিয়ে একাকার অবস্থা মেয়েটার। অরিন ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো কোনো মতে মুছতে থাকে সে। ঠিক তখনই বন্ধ দরজার ওপাশ থেকে আহি চেঁচিয়ে উঠে জোর গলায়, অরিপু, কাকিয়া ডাকছে, তাড়াতাড়ি এসো, এক্ষুনি বেরোবে সবাই। আসছি। খানিকটা গলা উঁচিয়ে বলে উঠে অরিন। কথাটা বলেই সে আবারও মনোযোগ টানলো আয়নার দিকে।
মিনিট খানেক পেরোতেই ফের দরজায় কড়া নাড়বার শব্দ হয়। অরিন এবার কপাল গুটিয়ে দরজার কাছে এগিয়ে আসে। দরজাটা খুলে দিয়ে যেই না কিছু বলতে যাবে, অমনি সম্মুখে দাঁড়ানো ব্যক্তিকে দেখে গোটানো কপাল শিথিল হয়ে আসে মেয়েটার।